নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের ক্যারাভান ইউটিউব চ্যানেল। আপনাদের অনেকের অনুরোধে আরও একবার আগাথা ক্রিস্টি। আজ শুনবেন তার অন্যতম বিখ্যাত উপন্যাস দ্য মুভিং ফিঙ্গার এর প্রথম পর্ব। লিমস্টকের শান্ত গ্রামীণ পরিবেশ। লিমস্টকের শান্ত গ্রামীণ পরিবেশেই শেষ পর্যন্ত একটা বাড়ি পছন্দ হলো আমাদের। বাড়িটার নাম লিটল ফার্জ। জোয়ানা খুব খুশি বাড়ি দেখে, আমিও নিশ্চিন্ত হলাম। লিমস্টকের ৮ মাইল বাইরে জলাভূমির দিকে যাওয়ার রাস্তার ওপরে সুন্দর সাদা রঙের বাড়ি, সামনে ভিক্টোরীয় যুগের হালকা সবুজ রং করা বারান্দা। মিস বার্টন নামে এক অবিবাহিত মহিলা বাড়িটার বর্তমান মালিক। এরকম একটা অজানা অচেনা পরিবেশে আসার উৎসাহ দিয়েছিলেন আমার ডাক্তার মার্কাস কেন্ট। তিনি বলেছিলেন, আপনার স্নায়ু আর পেশি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে নিশ্চিত, তবে একটু সময় লাগবে। খুব তাড়াতাড়ি সেরে ওঠার জন্য ব্যস্ত হবেন না, কিন্তু দীর্ঘদিন ওষুধের উপর রয়েছেন, স্বাভাবিকভাবেই স্নায়ু দুর্বল হয়ে পড়েছে, তাই শরীরের সঙ্গে সঙ্গে স্নায়ুকেও সেরে ওঠার সময় দিতে হবে। বোনকে নিয়ে কদিনের জন্য গ্রামের দিকে চলে যান। একটা বাড়ি ভাড়া নিয়ে গ্রামীণ পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে যাবার চেষ্টা করুন। আপনাকে চিকিৎসক হিসেবে এটাই আমার পরামর্শ। বিমান ভেঙে পড়ে জবরদস্ত জখম হয়েছিলাম। নার্সিংহোমে টানা ৫ মাস চিকিৎসাধীন থাকতে হয়েছে। এখন ডাক্তার কেন্টের পরামর্শ মতো লিম্যান্টকের ভাড়া বাড়িতে নতুন আস্থানা হলো আমার আর জোয়ানার। বয়সে আমি জোয়ানার চেয়ে ৫ বছরের ছোট। লিটল ফার্জ ভাড়া নেওয়া হলো ৬ মাসের জন্য। চুক্তিতে আরও ৩ মাসের সংস্থান রাখা হয়েছে। এমিলি বার্টন ছোটখাটো চেহারার চমৎকার মহিলা। বাড়িটা ভাড়া দেবার ইচ্ছা ছিল না, আমাদের সঙ্গে কথা বলে তার ভালো লেগেছিল। তাছাড়া আমার অবস্থার কথাও শুনেছিলেন, তাই খুশি হয়েই বাড়িটা আমাদের ব্যবহার করতে দিয়েছিলেন। এমিলি বার্টন জানিয়েছিলেন তার ১৫ বছরের পার্লার মেড ফ্লোরেন্স সম্প্রতি বিয়ে করেছে। তাদের হাই স্ট্রিটে একখানা চমৎকার বাড়ি আছে, সেখানে একেবারে ওপরের তলাতেই তিনি থাকেন। ওখানে আমাদের নতুন পরিচারিকার সন্ধান করতে হয়নি। এমিলি বার্টনের পরিচারিকা পার্ট্রিজ আমাদের কাছেই কাজ করতে রাজি হয়ে গেল। তাকে সাহায্য করবার জন্য একটা মেয়েও রইল, বিট্রিস তার নাম। রোজ সকালে এসে সে পার্ট্রিজকে সাহায্য করবে। পার্ট্রিজ কেমন একটু রুক্ষ প্রকৃতির, তবে তার রান্নার হাত প্রশংসনীয়। আমার শরীর সেরে ওঠার জন্য যে ভালো খাবার দাবার দরকার, এ বিষয়েও সে যথেষ্ট সচেতন ছিল। আমার বোন জোয়ানা খুবই সুন্দরী আর হাসি খুশি মেয়ে। নাচ গান হৈহুল্লোড় করেই থাকতে ভালোবাসে। প্রেম করে বেড়ানো ওর একটা বাদ দিক। তবে পল নামে একটা প্রতিভাবান ছেলেকেও সত্যিই ভালোবেসেছিল, কিন্তু সে ব্যাপারটা বেশি দূর গড়াতে পারেনি। খুব আঘাত পেয়েছিল জোয়ানা। মনের মেরামতির জন্য তারও একটু নির্জনতার দরকার ছিল। গ্রামের নতুন জীবনে একদিন করে আমরা অভ্যস্ত হয়ে উঠতে লাগলাম। আমার সুন্দরী বোনের কাছেও গ্রামের জীবন বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। বেশ চটকদার পোশাক পরেই সে ঘোরাঘুরি করে বেড়ায়। লিমস্টকের হাই স্ট্রিটের লোকেরা ওর দিকে কেমন হাঁ করে তাকিয়ে থাকে। বেশ রসিয়ে রসিয়ে সেই গল্প সে আমাকে বলে। এসব নিয়ে আমি অবশ্য তাকে পরিবেশের অনুকূল পোশাক ও মেকআপের কথায় বারবার স্মরণ করিয়ে দিই। আমার কথা শুনে জোয়ানা খুব মজা পায়, হেসে লুটিয়ে পড়ে। লিমস্টকের ১ সপ্তাহের জীবনেই আমরা মিস এমিলি বার্টন সহ নতুন কিছু বন্ধু পেয়ে গেলাম। এরা হলেন এখানকার একজন উকিলের স্ত্রী মিসেস সিমিংটন, ডাক্তারের বোন মিস গ্রিফিথ, ভাইকারের স্ত্রী মিসেস ভেন ক্যালথ্রপ আর প্রিয়ার্স এন্ডের মিস্টার পাই। মেলামেশার নতুন সঙ্গীতের পেয়ে জোয়ানা মন্তব্য করল, এই বেশ ভালো হলো, বেশ একটা সুখী পরিবারের মতো। জানিস জেরি, আমার মনে হচ্ছে জায়গাটা সত্যিই ভালো, এখানে খারাপ কিছু ঘটে বলে তো মনে হয় না। আমিও কথাটা স্বীকার করলাম।
লিমস্টকের মতো জায়গায় খারাপ কিছু ঘটতে পারে ভাবাই যায় না। আমরা শান্তিতেই থাকতে পারবো। আমাদের ধারণাটা যে কত হাস্যকর 1 সপ্তাহ পরেই হারে হারে বুঝে গেলাম। প্রথম চিঠিটা পেয়েই আমাদের সেই বোধোদয় হলো। লিমস্টক জায়গাটা একটু খোলামেলা। পরিচয় না দিলে আমার এই কাহিনী ঠিক বুঝতে পারা যাবে না। এই অঞ্চলের ইতিহাস খুবই প্রাচীন। নরমান বিজয়ের সময় প্রধানত গির্জার জন্য লিমস্টক বেশ গুরুত্বপূর্ণ জায়গা ছিল। একটা বিখ্যাত প্রায়রি এখানে ছিল। কয়েকজন ক্ষমতাশালী প্রিয়রও ক্রমান্বয়ে ক্ষমতা ভোগ করছেন। ঈশ্বর সেবার উদ্দেশ্যে ক্ষমতাবান লম্বার্ড ও ব্যারনেরা অনেক জমিও দান করেন। এসব কারণে লিমস্টক কয়েক শতাব্দী ধরে বেশ গুরুত্ব পেয়ে এসেছে। 8ম হেনরির আমলেই সমসাময়িক অনেক গির্জার মতো লিমস্টকের গির্জারও গুরুত্ব খর্ব করা হয়েছিল। তখন থেকে ক্ষমতা, অর্থ, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে এ দুর্গ এখানে প্রধান শক্তির কেন্দ্র হয়ে ওঠে। ক্ষমতার এই দুর্গ ভেঙে পড়ে অষ্টাদশ শতকের আধুনিকতার ছোঁয়ায়। চূড়ান্ত অবহেলার কবলে পড়ে লিমস্টক। রেলপথ, সড়কপথ, অগ্রগতির কোনো স্পর্শই ভাগ্যে জোটেনি। অতীতের সমস্ত গুরুত্ব হারিয়ে এক অবহেলিত জনপদ রূপেই থেকে যায়। বিস্তীর্ণ পতিত জমি, জলাভূমি আর কিছু চাষবাসের ক্ষেত খামার নিয়েই বেঁচে থাকে লিমস্টক। পুরনো আমলের একটা গির্জা, স্যাকসন আমলের কিছু ধ্বংসাবশেষ, ঘোড়দৌড়ের মাঠ আর একটা হাই স্ট্রিট, এসবের মধ্যেই কেবল অতীত গৌরবের কিছু পরিচয় এখানে ধরা রয়েছে। হাই স্ট্রিটের দুপাশে সম্ভ্রান্ত কিছু বাড়িঘর এখনো রয়েছে, কিন্তু দোকান, ডাকঘর, ডাক্তারখানা, সলিসিটর অফিস এবং সাপ্তাহিক বাজার আর এসবের সঙ্গে রয়েছে একটা নতুন স্কুল আর পাঠশালা। আমরা তো এখানে চিরকাল থাকার জন্য আসিনি। ডাক্তারের উপদেশে কিছুদিনের অবকাশ যাপনই হলো আমাদের উদ্দেশ্য। তবু যাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, এই পাড়াপড়শিদের সঙ্গে একাত্ম হবার আগ্রহ আমাদের কিছু কম ছিল না। চিঠিটা এসেছিল প্রাতরাশের সময়। লন্ডন ডাকঘরের কোনো ছাপ ছিল না। বুঝতে পারলাম স্থানীয় চিঠি, টাইপ করে ঠিকানা লেখা। খাম ছিঁড়ে চিঠিটা বার করে আনলাম। আশ্চর্য ব্যাপার, কিছু ছাপা অক্ষর কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে কাগজে সেঁটে দেওয়া হয়েছে। বিষয়বস্তু পড়ে হতবম্ব হয়ে গেলাম। অত্যন্ত কদর্য ভাষায় কেউ লিখেছে, জোয়ানা আর আমি ভাই বোন নই। কার চিঠি? কে লিখেছে? আমার মুখভাব দেখে অবাক হয়ে জানতে চাইল জোয়ানা। এই জঘন্য চিঠিটা পড়ে ওর নরম মনে আঘাত লাগতে পারে। ঘটনার আকস্মিকতায় সেই কথাটা একদম মনে পড়ল না। স্বাভাবিকভাবেই চিঠিখানা ওর দিকে বাড়িয়ে দিলাম। নোংরা জঘন্য একটা চিঠি, কোনো বেনামি চিঠি এমন হয় কখনো শুনিনি, বলল জোয়ানা। আমিও এই প্রথম দেখছি, বললাম। আমার পোশাক নিয়ে তুই ঠিকই বলেছিলি জেরি। যে চিঠিটা লিখেছে সে ভেবে নিয়েছে আমি কারো বাতিল হওয়া প্রেমিকা। আমরা দুই ভাই বোন দেখতেও একরকম নই, এটাও আর একটা কারণ হতে পারে। সেই কারণেই ভাই বোন ভাবতে পারেনি হয়তো। কথা শেষ করে আমি চিঠিটা চুল্লির আগুনে ছুঁড়ে ফেলে দিলাম। একদম ঠিক করেছিস, কিন্তু ভাবছি চিঠিটা কে লিখতে পারে। জোয়ানা বলল, সে রহস্য বোধহয় কোনোদিনই জানা যাবে না। কোনো উন্মাদগোছের লোকই হবে নিশ্চয়ই। প্রাতরা শেষ করে জোয়ানা বাইরে বেরিয়ে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি ব্যাপারটা নিয়ে ভাবতে বসলাম। জোয়ানার ঝলমলে পোশাক আর সৌন্দর্য কেউ একজন নিশ্চয়ই ভালো মনে মেনে নিতে পারেনি, সেই জন্যই আমাদের আঘাত দিতে চেয়েছে। কেননা এর মধ্যে মজা করার কিছু নেই। নানান ভাবনা মাথায় ঘুরছে বলে বৃষ্টি চিঠিটার কথা ভুলতে চেয়েও ভুলতে পারছিলাম না। একটু পরেই ডাক্তার ওয়েন গ্রিফিথ এলেন। এখানে আসার পর প্রতি সপ্তাহে একবার করে আসেন। পরীক্ষা করে দেখার জন্য তাকেই আমি অনুরোধ করেছিলাম। মানুষটাকে আমার বেশ ভালোই লাগে। একটু ঝাঁকুনি দিয়ে কথা বলেন, একটু লাজুক ভঙ্গি।
আমাকে রুটিন মাফিক পরীক্ষা শেষ করে গ্রিফিথ বললেন, ভালোই উন্নতি করেছেন, কিন্তু মুখখানা এমন বিরস কেন? অশ্লীল বেনামি চিঠিটার কথা জানালাম তাকে। বললাম, চিঠিটা পাওয়ার পর থেকে খুব মুষড়ে পড়েছি। আপনিও এরকম কোনো চিঠি পেয়েছেন? বেশ উত্তেজিত স্বরে বললেন গ্রিফিথ। এখানে এরকমই চলে নাকি? আগ্রহের সঙ্গে জানতে চাইলাম। হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই চলছে। আপনার বোন ভেঙে পড়েননি তো? জোয়ানা খুবই আধুনিকা এবং তার মনের জোর খুবই বেশি। ও বেশ মজাই পেয়েছে। সেরকম ভাবে নেওয়াই ভালো, খুবই জঘন্য কাজ। কিন্তু এসব কাণ্ড কে করতে পারে? আপনার কোনো ধারণা আছে? না না না, সবই দুর্বোধ্য। তবে এসব বেনামি চিঠির ব্যাপারে দুরকম কারণ থাকে। কারো যদি বিশেষ কারোর প্রতি রাগ বা বিদ্বেষ থাকে, সেক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে ঘৃণ্য পথ বেছে নিতে পারে। কোনো চাকর, ঈর্ষাপরায়ণ স্ত্রীলোক এরাই এসব করে থাকে। তবে এদের খুঁজে বার করা খুব কঠিন কাজ নয়। কিন্তু বিশেষ কাউকে না লিখে যখন ইচ্ছে মতো যাকে তাকে বেনামি চিঠি লেখা হতে থাকে, সেটাই হয় মারাত্মক। মানসিক বিকারগ্রস্ত হতাশ লোকেরাই তেমন নোংরা কাজ করে থাকে। এদের খুঁজে পাওয়া কষ্টকর হয়। তবে কখনো সন্ধান পাওয়া গেলে দেখা যায় যাদের কথা ভাবা যায় না, তেমনি কেউ একজন সে। গত বছর গ্রামের অন্যদিকে এরকম একটা বিশ্রী কাণ্ড হয়েছে। খুবই রুচিসম্পন্ন এক মহিলা, খুবই শান্ত ভদ্র, বেশ কয়েক বছর ওখানে আছেন, এমন বিশ্রী চিঠি লিখেছিলেন। গ্রামের উত্তর দিকেও এরকম একটা কাণ্ড ঘটেছিল। অবশ্য সেটা ছিল ব্যক্তিগত আক্রোশের কাজ। এসব তাহলে অনেকদিন ধরেই চলছে? জানতে চাইলাম আমি। ও হ্যাঁ, বিশেষ করে স্ত্রী পুরুষের সম্পর্ক নিয়ে। ডাক্তার হেসে বললেন, সলিসিটার সিমিংটনকে অভিযোগ করা হয়েছিল তার লেডি টাইপিস্ট মিস গিঞ্চের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বলে। বেচারি মিস গিঞ্চ সোজা পুলিশের কাছে গিয়েছিল। আমাকে অভিযোগ করা হয়েছে আমি নাকি আমার মহিলা রোগীদের সঙ্গে অনৈতিক ব্যবহার করে চলেছি। এই সমস্ত কিছুই অবাস্তব আর পাগলামি ছাড়া তো কিছুই নয়। কিন্তু এটাও ঠিক, বড় বিষিয়ে তোলে মন, বড় ভয় পাই আমি এসবে। যতই বলি না কেন, নোংরা ছেলে মানুষই কোনো এক সময় যে কোনো একটা ঠিক সত্যি হয়ে উঠতে পারে। অশিক্ষিত সন্দেহবাতিক মানুষদের মন এসবের প্রতিক্রিয়া সহজে কাটিয়ে উঠতে পারে না। এর ফলে নানা ধরনের বিপদ ঘটাও সম্ভব। আমার চিঠিটা যে লিখেছে তাকে অশিক্ষিত বলেই তো ভাবছি। তাই হবে হয়তো। এরপর ডাক্তার বিদায় নিলেন। ব্যাপারটাকে আমি তাড়াতাড়ি ভুলে যাবারই চেষ্টা করতে লাগলাম, কেননা এরকম একটা বাজে ব্যাপারের কোনো গুরুত্ব থাকতে পারে বলে আমার মনে হয় না। হয়তো কোনো ছিটগ্রস্ত স্ত্রীলোকের বিকারজনক কাজ। কিন্তু আমার মোহভঙ্গ হলো পরের সপ্তাহে। সেদিন পাট্রিজ গম্ভীর মুখে এসে আমাকে জানালো প্রতিদিনের কাজের মেয়েটি বিট্রিজ আজ কাজে আসবে না। ওর হয়তো শরীর খারাপ হতে পারে, বললাম আমি। শরীর ঠিকই আছে স্যার, ও খুবই ভেঙে পড়েছে। এরপরই মারাত্মক কথাটা শোনালো পাট্রিজ। আমাকে জড়িয়ে খুব খারাপ ইঙ্গিত করে একটা চিঠি তাকে লেখা হয়েছে। শুনে যেন আকাশ থেকে পড়লাম। মেয়েটাকে আমি ভালো করে এখনো পর্যন্ত লক্ষ্যই করিনি। শহরে হঠাৎ দেখলে হয়তো চিনতেই পারবো না। ও, এরপরই মারাত্মক কথাটা শোনালো পাট্রিজ। আমাকে জড়িয়ে খুব খারাপ ইঙ্গিত করে একটা চিঠি তাকে লেখা হয়েছে। শুনে যেন আকাশ থেকে পড়লাম। মেয়েটাকে আমি ভালো করে এখনো পর্যন্ত লক্ষ্যই করিনি। শহরে হঠাৎ দেখলে চিনতেই পারবো না। তাছাড়া আমি একজন লাঠিতে ভর দিয়ে চলা অসুস্থ মানুষ। এসব কি আজে বাজে কথা, খুবই বিরক্তির সঙ্গে বললাম আমি। বিট্রিসের মাকে আমি সবই বলেছি স্যার,
এবারেতে আমি যতক্ষণ আছি এরকম কিচ্ছু ঘটবে না, তবে অন্য কোথাও কিছু হয়ে থাকলে আমি বলতে পারবো না। আমি জানি স্যার, বিট্রিসের এক বন্ধু আছে, সে গ্যারেজে কাজ করে, সেও এরকম একটা খারাপ চিঠি পেয়েছে। কেমন গোলমাল মনে হচ্ছে আমার স্যার। আমি বলি মেয়েটাকে ছাড়িয়ে দেওয়াই ভালো, কিছু একটা আছে এর মধ্যে, আগুন ছাড়া তো ধোঁয়া হয় না। সেদিন সকালে বেশ তেজি রোদ ছিল, বাতাসে কেমন বসন্তের আমেজ মাখানো। রাস্তায় একটু হাঁটবো বলে দুটো লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু কাজও অবশ্য ছিল, সিমিংটনদের অফিসে যাব, কিছু শেয়ার হস্তান্তরের কাগজে সই করতে হবে। রুটিওয়ালা শক্ত রুটি দিয়েছিল, তাকেও কথাটা বলতে হবে। তাছাড়া ব্যাংকেও যেতে হবে একবার। যাতে দেরি না হয়, মধ্যাহ্নভোজে জোয়ানা আমাকে পাহাড়ের কাছ থেকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তার সঙ্গে সেরকম কথা হয়ে থাকলো। লিমস্টকের হাই স্ট্রিট এমন একটা জায়গা যেখানে গেলে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, খবরাখবর আদান প্রদান হয়। আমিও আশা করলাম পরিচিত কারোর সঙ্গে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। শহরের পথে কিছুটা এগিয়েছি, এমন সময় পেছন থেকে সাইকেলের ঘন্টা বাজিয়ে সামনে হাজির হলো মেগান হান্টার। ও হলো উকিল সিমিংটনের সৎ মেয়ে, মিসেস সিমিংটনের প্রথম বিয়ের সন্তান। এখানে আসার পরে শুনেছি ক্যাপ্টেন হান্টার মিসেস সিমিংটনের প্রতি খুবই খারাপ ব্যবহার করতেন। বিয়ের পর 2 বছরও মহিলা তার সঙ্গে থাকতে পারেননি, বিবাহ বিচ্ছেদ ঘটেছে। অনেক পরে তিনি এখানকার এক অবিবাহিত ভদ্রলোককে বিয়ে করেন, তিনি রিচার্ড সিমিংটন। এই বিয়েতে তাদের 2টি ছেলে হয়। তারা বাপ মায়ের খুবই আদরের। মিসেস সিমিংটনকে সুন্দরীও বলা চলে, তবে কেমন ফ্যাকাশে চেহারা। মেগানের সঙ্গে তার চেহারার মিল নেই একদম। ও বেশ লম্বা, মাথায় এক রাশ বাদামি চুল, পাতলা সুশ্রী মুখ, সব সময় হাসি খুশি। মেগানের বয়স প্রায় 20, কিন্তু দেখলে মনে হয় 16 বছরের স্কুলের মেয়ে। ল্যাসার্সের খামারে গিয়েছিলাম হাঁসের ডিম যদি পাওয়া যায় খোঁজ নিতে। সাইকেল থেকে নেমে আমার পাশে হাঁটতে লাগলো মেগান। দেখলাম আপনি একা চলছেন। একটু থেমে মুখ ভরা হাসি নিয়ে তাকিয়ে মেগান ফের বলল, আপনার বোন খুব সুন্দর, একদম আপনার মতো নয়। ভাই বোনেরা সবসময় একই রকম দেখতে হয় না। ঠিকই বলেছেন, আমিও ব্রায়ান বা কলিনের মতো নই, কেমন অদ্ভুত, তাই না? আমি নিঃশব্দে হাসলাম। খানিকটা পাশাপাশি হেঁটে যাবার পর মেগান বলল, আপনি প্লেনে ওড়েন তাই না? হ্যাঁ। তা করতে গিয়েই আহত হন? হ্যাঁ, প্লেন ভেঙে পড়েছিল। হায় ভগবান, আমার তো ট্রেনে উঠতেই ভয় করে। সারাদিন তুমি কি করো মেগান? এখন আর কি করব, 1 বছর আগে স্কুল ছেড়েছি। এখানে তেমন মেয়েও নেই যে তাদের সঙ্গে মিশবো, এমনি ঘোরাঘুরি করেই কেটে যায় দিন। কথা বলতে বলতে আমরা হাই স্ট্রিটে এসে পড়েছিলাম। হঠাৎ মেগান তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল, সর্বনাশ, মিস গ্রিফিথ এদিকে আসছেন। কেন, ওকে তুমি পছন্দ করো না? একদম না, দেখা হলেই ওর সেই বিচ্ছিরি গার্ল গাইডে যোগ দেবার কথা বলবেন, ওই ব্যাপারটা আমার একদম অপছন্দ। মেগানের কথা শেষ হতে না হতেই ডাক্তারের বোন মিস এমি গ্রিফিথ এসে পড়লেন। মহিলার চেহারায় কিছুটা পুরুষালী ভাব থাকলেও সৌন্দর্যময়, কণ্ঠস্বর মিষ্টি এবং জোরালো। মেগান তার সঙ্গে 2-1টা মন রাখা কথা বলে সাইকেলটা রাস্তার ধারে রেখে ইন্টারন্যাশনাল স্টোরসে ঢুকে পড়ল। অদ্ভুত কুঁড়ে মেয়ে, বললেন মিস গ্রিফিথ। কেবল ঘুরে ঘুরে কাটাবে। ওর মা মিসেস সিমিংটন কিছু শেখানোর জন্য বলে বলে হার মেরেছেন। মেয়েটা ওর বাবার মতোই হয়েছে। আমি মুখে মৃদু হাসি নিয়ে কথা শোনার ফাঁকে তাকে লক্ষ্য করছিলাম। সব কথা কানেও যাচ্ছিল না। হঠাৎ রাস্তার অন্যদিকে কাউকে দেখতে পেয়ে মিস গ্রিফিথ সেদিকে ছুটে গেলেন। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। মহিলার জোরালো ব্যক্তিত্ব কেমন অস্বস্তি ধরায়।
আমি প্রথমে ব্যাংকের কাজটা মেটালাম, তারপরে গেলাম উকিল সিমিংটনের অফিসে। একজন গ্রামীণ আইনজ্ঞের অফিস যেমন হওয়া উচিত, অফিসটা তেমনি, বেশ সুন্দর। ঘরের চারপাশে দলিলের বাক্স সাজানো, বাক্সের গায়ে নানা নামের লেবেল লাগানো। রিচার্ড সিমিংটনের বাইরের চেহারাটা আপাত রুক্ষ বলে মনে হলো বেশ সদাশয় মানুষ। আমার নানা কাগজপত্র দেখে অল্প সময়ের মধ্যেই কাজটা সেরে দিলেন। আমিও যাওয়ার জন্য উঠলাম। আপনার সৎ মেয়ে মেগানের সঙ্গে পথে আজ দেখা হলো। ঘর থেকে বেরোতে বেরোতে কথাটা বললাম। মিস্টার সিমিংটন কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপরে হেসে বললেন, ও, মেগানের কথা বলছেন? সবে স্কুল ছেড়ে এসেছে, ভাবছি কোনো একটা কাজে লাগিয়ে দেব। অবশ্য বয়সও খুব বেশি নয়। বাইরের অফিসে এক মাথা কোকড়ানো চুল মাঝবয়সী এক মহিলা দ্রুত টাইপ করে চলেছেন। তাকে দেখে ডাক্তার গ্রিফিথের কথা মনে পড়ে গেল আমার। ইনি নিশ্চয়ই মিস গিনেজ। ওকে দেখে বুঝতে হয় না মিস্টার সিমিংটনের সঙ্গে কোনো গোপন সম্পর্ক থাকা একেবারেই অসম্ভব। এরপর রুটিওয়ালার দোকান হয়ে রাস্তার ধারে এসে জোয়ানা আর তার গাড়ির খোঁজে চারপাশে তাকালাম। জোয়ানাকে কোথাও চোখে পড়ল না। আচমকা সামনে চোখ পড়তেই চমকে উঠলাম। মনে হলো কোনো ভাসমান দেবী মূর্তি রাস্তার পাশ দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার বিস্মিত মুগ্ধ দৃষ্টি যেন আটকে গেল। নিখুঁত গড়ন, এমন চমৎকার মানানসই চেহারা, চলার ভঙ্গি, কুঞ্চিত সোনালী কেশগুচ্ছ কোনো দেবী মূর্তি ছাড়া সম্ভব নয়। আশ্চর্য মহিমান্বিত তরুণীকে দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েছিলাম যে আমার হাতের কিশমিশের রুটি রাস্তার উপর খসে পড়ে গেল। ওটা ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে লাঠি সমেত আমিও পড়ে গেলাম। সেই দেবী মূর্তি এগিয়ে এসে শক্ত দুটি হাতে আমাকে টেনে তুলল, রুটি আর লাঠিও তুলে আমার হাতে ধরিয়ে দিল। আমি অস্ফুট স্বরে তাকে ধন্যবাদ জানালাম। আমার যেন শ্বাস রুদ্ধ হয়ে গিয়েছিল। ধন্যবাদের কিছু হয়নি, ও কিছু না। নিতান্তই সাদামাটা কণ্ঠের কথা আমার কানে ভেসে এলো। আমারও মোহভঙ্গ হলো। বেশ স্বাস্থ্যবতী চটপট একটি মেয়ে ছাড়া এখন আর তাকে বেশি কিছু মনে হলো না। এমন বিসদৃশ সহাবস্থান যে সম্ভব আমার ধারণা ছিল না। ওই রূপের পাশাপাশি নিরুত্তাপ অতি সাধারণ কণ্ঠস্বর বড় বেশি বেমানান। জোয়ানা কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। ও জানতে চাইল কিছু ঘটেছে কিনা। না, কিছু না, ওর দিকে তাকিয়ে বললাম আমি। একটা বিশ্রী রকমের ধাক্কা খেলাম। ও কে বলতে পারিস? একটা গর্বিণী হংসীর মতো অনেকটা সাঁতার কাটার ভঙ্গিতে এগিয়ে চলা মূর্তিটির দিকে ও দৃষ্টি আকর্ষণ করলাম। ও হলো সিমিংটনদের নার্সারি গভর্নেস। ওকে দেখে তোর এমন বেসামাল অবস্থা? দেখতে সুন্দর, তবে বড়ই নিরুত্তাপ। হ্যাঁ, বাইরের সৌন্দর্যটা করুণভাবে অপচয়িত হয়েছে। জোয়ানা গাড়ির দরজা খুলে ধরেছিল, আমি উঠে বসলাম। প্রাচীন ভাঙা গির্জার এলাকায় প্রিয়ার্স লজে বাস করেন মিস্টার পাই। সেদিন বিকেলে আমরা ওর ওখানে গেলাম চা পান করতে। ছোটখাটো গোলগাল চেহারার মানুষ মিস্টার পাই। নিজে যেমন ছিমছাম, তেমনি বাড়ির প্রতিটি জিনিস সাজানো গোছানো আর বেশ ঝকঝকে। অনেক প্রাচীন জিনিস অতি যত্নের সঙ্গে মিউজিয়ামের মতো সাজিয়ে রেখেছেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সব দেখালেন। এ কথা সে কথার পর একসময় মিস্টার পাই বললেন, আপনারা বেশ সুন্দর বাড়ি পেয়েছেন। এমিলি বার্টনদের অনেকদিন থেকে আমি চিনি। আমি যখন এখানে আসি তখন ওদের বৃদ্ধা মা বেঁচে ছিলেন। বিশাল চেহারা ছিল তার। 5-5টা মেয়েকে নিয়ে দারুণ দাপটে চলতেন। সবচেয়ে বড় মেয়েটির বয়সী ছিল তখন 60-এর কাছাকাছি। মায়ের সেবা করার জন্য তটস্থ হয়ে থাকতো সকলে। অদ্ভুত কি জানেন, বাড়িতে বাইরের লোকের আনাগোনা একদম পছন্দ করতেন না মহিলা।
মেয়েদের বন্ধুদের কাউকেই আনার উপায় ছিল না। এই করে মেয়েরা অবিবাহিতই থেকে গেল। আমরা নিবিষ্টভাবে মিস্টার পায়ের কথা শুনছিলাম। জোয়ানা বলল, এই যে একেবারে কোনো উপন্যাসের কাহিনী বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেরকমই বলতে পারেন। ওদের বাড়িতেই আছেন তো, ওই পরিবারের কথা আপনাদের জানা দরকার। প্রায় 97 বছরে মারা যান মহিলা। মেয়েদের বিয়ে করার বয়সও পার হয়ে গিয়েছিল ততদিনে। ওদের সহ্য শক্তিও বেশি ছিল না। একের পর এক মারা গেলেন প্রত্যেকে, নানা অসুখে ভুগে। বেচারি ম্যাকেল দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। এমিলি সাধ্যমতো সেবা করেছেন তার, চমৎকার মহিলা। তবে অর্থকরী সমস্যায় পড়েছেন বলে বোধহয়। শুনেছিলাম ভাড়া দেবার ইচ্ছা ছিল না, জোয়ানা বলল। তবু উনি নিজেই আমাকে বলেছেন ভালো ভাড়াটিয়া পেয়ে খুশি হয়েছেন। হ্যাঁ, বাড়িটা খুবই নিরিবিলি, আমি বললাম। আপনার ওরকমই লাগছে? অবাক হবার মতো কথা বটে, বললেন মিস্টার পাই। কিছু কি বলতে চাইছেন মিস্টার পাই? জোয়ানা জানতে চাইল। অন্য কিছু না, আমার ধারণা মানুষের চিন্তা আর ধারণা বাড়ির আবহাওয়ার মধ্যে উপলব্ধি করা যায়। অবশ্য এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আরো কিছু কথাবার্তার পর আমরা শুভরাত্রি জানিয়ে উঠে পড়লাম। দুদিন পরে শনিবারের বিকেলে আমরা সিমিংটনদের বাড়িতে ব্রিজ খেলার আসরে যোগ দিলাম। সেখানে খেলোয়াড় হিসেবে পেয়েছিলাম আমরা দুজন, সিমিংটন দম্পতি, মিস গ্রিফিথ, মিস্টার পাই, মিস বার্টন এবং কর্নেল অ্যাপেলটন। কর্নেলের সঙ্গে সেদিনই পরিচিত হলাম। তিনি থাকেন 7 মাইল দূরে এক গ্রামে। ভদ্রলোক ব্রিজ খেলতে খুবই ভালোবাসেন। বয়স 60-এর কাছাকাছি। জোয়ানাকে দেখে তিনি এতই মুগ্ধ হন যে খেলার ফাঁকে ফাঁকে ওর দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। আমার সুদর্শনা বোন যে তার মন হরণ করেছে তাতে কোনো সন্দেহ ছিল না। সিমিংটনদের নার্সারি গভর্নেস সেই এলসি হ্যান্ডেলকে সেদিন কাছ থেকে দেখার সুযোগ পেলাম। তবে তার রূপের সম্মোহন আগের মতো প্রভাবিত করতে পারেনি। তার রূপ আর সুগঠিত দেহের অপচয় খুবই অসহনীয় ঠেকছিল। মেয়েটির কথায় যে নিরুত্তাপ আর সাদামাঠা তাই নয়, দাঁত প্রায় সমাধি প্রস্তরের মতো, আর হাসলে মারি বেরিয়ে পড়ে। এসব দুর্ভাগ্য ছাড়া আর কি। আমরা যখন খেলতে বসেছি তার কিছু পরেই বাচ্চাদের নিয়ে লং ব্যারেজ বেড়াতে চলে গেলেন। মিসেস সিমিংটনকে বলে গেলেন, অ্যাগনেসকে বলে গেছি 5টায় চা দিতে। আমাদের সম্মানেই খেলার আয়োজন হয়েছিল, তাই আমি আর জোয়ানা বসেছিলাম। মিসেস সিমিংটন মিস্টার পাইয়ের বিপক্ষে। ঠিক 5টাতেই ডাইনিং রুমে একটা বড় টেবিলে আমাদের চা পরিবেশন করা হয়েছিল। আমাদের চা পানের ফাঁকেই হাসি খুশি দুটি বাচ্চা লাফাতে লাফাতে ঘরে ঢুকলো। সিমিংটন দম্পতি বেশ আনন্দ ও গর্বের সঙ্গে বাচ্চাদের পরিচয় দিলেন। একটু পরেই মেগান এসে ঘরে ঢুকলো। ও আমাদের সঙ্গে নিরুত্তাপ ভঙ্গিতে করমর্দন করল। তাকে দেখে মিসেস সিমিংটন বলে উঠলেন, এই তো মেগান এসে গেছে, তোর চা বাচ্চারা আর মিস হ্যান্ডেল নিয়ে এসেছে। ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। মেগান ঘর ছেড়ে চলে গেল। আজও চোখে পড়ল সেদিনের মতোই অপরিচ্ছন্ন পোশাক মেগানের গায়ে। ঠিক সেই মুহূর্তে কি জানি কেন মিসেস সিমিংটনের দিকে তাকিয়ে আমার মন বিতৃষ্ণায় ভরে উঠল। মহিলাকে আমার খুবই নির্দয় আর স্বার্থপর বলে মনে হলো। বাড়ি ফেরার পথে গাড়িতে বসে জোয়ানা একসময় বলল, মেয়েটার জন্য আমার খুবই দুঃখ হয়, বড় অবহেলিত। তুই লক্ষ্য করেছিস তাহলে? হ্যাঁ, ওর মা ওকে পছন্দ করে না, বোঝাই গেল। ওকে যে পরিবার থেকে আলাদা ভাবা হচ্ছে এই ব্যাপারটা মেগানের বুঝতে না পারার কথা নয়। ও খুবই সংবেদনশীল মেয়ে। মেয়েটা ভেতরে ভেতরে খুবই অসুখী,
বাইরে হইচই দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছে। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। পাহাড়ি পথে গাড়ি ছুটে চলেছে। জোয়ানা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো দেখে। জীবনী শক্তি ফিরে আসার লক্ষণ তোর মধ্যে ফুটে উঠেছে। বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস, বললাম আমি। নার্সিংহোমে থাকার সময় এক সুন্দরী নার্স তোর সেবা করত, তুই তার দিকে একবারও তাকিয়ে দেখিসনি, কিন্তু আজ দেখলাম যতবার গভর্নেস মেয়েটির দিকে তাকিয়েছিস ততবারই তোর মুখে পুরুষ সুলভ খুশির ভাব ফুটে উঠেছে। মেয়েটা দেখতে ভালো, সন্দেহ নেই, তবে তার মধ্যে যৌন আবেদন কিছুই নেই। খুবই অদ্ভুত। তুই নিজের কথা ভাব জোয়ানা। কেন, আমি আবার কি করলাম? করিসনি, তবে যা দেখছি তাতে মনে হচ্ছে পলের কথা ভুলে গিয়ে তোকে ডাক্তার ওয়েন গ্রিফিথের দিকেই হাত বাড়াতে হবে। কর্নেল ভদ্রলোকের বয়সটা নেহাতি বেশি, নইলে যেভাবে ক্ষুধার্ত ব্লাড হাউন্ডের মতো তোর দিকে তাকিয়েছিল। তাই করছিলেন বুঝি? আমিও তার দিকে বন্দুক তাক করতে চাইবো আমার ধারণা। ভুলে গেলে চলবে না জোয়ানা, আমরা এখানে এসেছি নিরিবিলিতে অবকাশ যাপন করতে, আমাদের তা কিন্তু বজায় রাখতে হবে। নিরবিচ্ছিন্ন শান্তি ভোগ করার ভাগ্য নিয়ে আমরা যে লিমস্টকে আসিনি, দিনে দিনে তা স্পষ্ট হয়ে উঠতে লাগলো। সপ্তাহখানেক পরে আমাদের ছাড়িয়ে দেওয়া কাজের মেয়েটি বিট্রিসের মা মিসেস বেকার এলেন আমাদের সঙ্গে দেখা করতে। তাকে আমার চেনার কথা নয়, পাদ্রিজি তাকে নিয়ে এলো আমার কাছে। ভদ্রমহিলা বেশি বিনয় প্রকাশ করতে গিয়ে তার বক্তব্য এমন গুলিয়ে ফেলেছিলেন যে তার সারোদ্ধার করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। জোয়ানা কি কাজে বাইরে গিয়েছিল, তাই আমাকেই সামাল দিতে হচ্ছিল ব্যাপারটা। যাই হোক, শেষ পর্যন্ত মোদ্দা কথাটা বোঝা গেল। মিসেস বেকার আমার পরামর্শ নিতে এসেছেন। তার ধারণা আমরা লন্ডনের শিক্ষিত ভদ্র মানুষ, তার মেয়ের ব্যাপারটা কি করা উচিত আমি ভালো বলতে পারবো। সেই বেনামি চিঠি পাবার পর মেয়েকে তিনি কাজটা ছাড়ার কথা বলেছিলেন, মেয়েও তাই করেছিল। এখন আর এক মুশকিলে পড়েছে বিট্রিস। খামারে কাজ করে, জর্জ নামে একটি ছেলের সঙ্গে বিট্রিসের ভাব আছে। সেই ছেলেটিও ইতিমধ্যে একটি চিঠি পেয়েছে, তাতে লেখা রয়েছে বিট্রিস নাকি কোনো এক ফ্রেড লেডবেটারের ছেলে টমের সঙ্গে ঘোরাঘুরি করছে। চিঠি পাবার পর জর্জ তো ক্ষেপে আগুন হয়ে গেছে। সে বলেছে বিট্রিস অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এটা সে কোনোভাবেই সহ্য করবে না। বিট্রিস বারবার জর্জকে বোঝাবার চেষ্টা করেছে চিঠিটার কথা একেবারেই মিথ্যা, তাতে জর্জ আরও ক্ষেপে আগুন হয়েছে। এরপরই নিরুপায় হয়ে মিসেস বেকার আমার কাছে ছুটে এসেছেন। আমি খুবই দুঃখিত হলাম ঘটনাটা শুনে। মিসেস বেকারকে পরামর্শ দিলাম পুলিশের কাছে যেতে। পুলিশ ছাড়া এসব নোংরা চিঠি লেখা বন্ধ করা তো সম্ভব হবে না। ও বাবা, পুলিশের কাছে যেতে পারবো না স্যার, কোনোদিন যাইনি আমরা কেউ, বললেন মিসেস বেকার। পরে তিনি আবার বললেন, খুবই খারাপ ব্যাপার হচ্ছে স্যার এসব। ব্লোরোবের মিস্টার আর মিসেস বিডেলও এরকম চিঠি পেয়েছেন। খুবই সুখী মানুষ ছিলেন তারা, কিন্তু এই চিঠি পাবার পর ভদ্রলোক কেমন যেন হয়ে গেছেন। আমি এই সুযোগে জানতে চাইলাম এসব ভয়ানক নোংরা চিঠি কে লিখছে এ বিষয়ে তার কোনো ধারণা আছে কিনা। ধারণা বেশ ভালো রকমেরই আছে স্যার, মিসেস ক্লিটের কাজ এগুলো, আমরা সবাই তাই জানি। সন্দেহভাজন মিসেস ক্লিটের পরিচয়ও তার কাছ থেকে জানা গেল। মহিলা একজন মালির স্ত্রী, কারখানায় যাওয়ার রাস্তাতেই তার বাড়ি। কি কারণে মিসেস ক্লিটকে সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে অবশ্য কিছুই জানা গেল না মিসেস বেকারের কাছ থেকে। তিনি শুধু বললেন, এই সব করার মতোই লোক তিনি। যাই হোক, শেষ পর্যন্ত আরেকবার পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে মিসেস বেকারকে বিদেয় করলাম। কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই ভাবনা দেখা দিল আমার। ক্লিট নামে স্ত্রীলোকটির বিষয়ে খোঁজ খবর নিতে হবে স্থির করলাম। গ্রামের সবাই যখন তাকেই দায়ী করছে,
কথাটা কতটা সঠিক একবার অনুসন্ধান করা খুবই দরকার। ডাক্তার গ্রিফিথ এই মিসেস ক্লিটকে অবশ্যই চিনতে পারবেন। ঠিক করলাম তার কাছেই জানতে চাইব। তেমন মনে করলে ব্যাপারটা পুলিশের গোচরে আনতে হবে। আমি যখন ডাক্তার গ্রিফিথের সার্জারিতে ঢুকলাম তখন তিনি শেষ রোগীটিকে দেখছেন। কাজ শেষ হয়ে গেলে আমি তাকে মিসেস বেকারের সঙ্গে আমার কথাবার্তার বিষয় সংক্ষেপে জানালাম। মিসেস ক্লিট সম্পর্কে গ্রামের সকলের ধারণার কথাও জানালাম। ব্যাপারটা এত সহজ নয় মিস্টার বার্টন। ক্লিট নামের স্ত্রীলোকটি ওসব চিঠিচাপাটির পেছনে আছে বলে আমার বিশ্বাস হয় না, আমাকে হতাশ করে বললেন গ্রিফিথ। পরে তিনি জানালেন, মিসেস ক্লিট হলেন স্থানীয় ডাইনি, বুঝলেন। আজকালকার যুগেও কোনো বিশেষ লোক বা বিশেষ পরিবার সম্পর্কে নানা কারণেই মানুষের মনে একটা অন্ধ কুসংস্কার গেঁথে যায়। লোকেরা এমন বিশেষ মানুষ বা পরিবারকে এড়িয়ে চলবারই চেষ্টা করে। তারা ভাবে এদের কোনোভাবে অসন্তুষ্ট করলে নিজেদের ক্ষতি হবে। মিসেস ক্লিট এক অদ্ভুত প্রকৃতির স্ত্রীলোক। গ্রামের কারো কোনো অমঙ্গল বা ক্ষতি হলে তিনি আগ বাড়িয়ে জাহির করেন। কবে তার গাছ থেকে আপেল ছিঁড়েছিল কিংবা তার বিড়ালের লেজ ধরে টেনেছিল, এমনই বিভিন্ন ঘটনা। এমনি সব কারণেই সকলে তাকে খানিকটা বিদ্বেষের চোখেই দেখে। আর এসব চিঠির পেছনেও সে আছে, এমনটাই এই কারণেই হয়তো সকলে ভাবছে। তবে ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না। মনে হয় এই চিঠির ঘটনা থেকে শীঘ্রই কোনো ক্ষতি হতে চলেছে। বাড়ি ফিরে দেখলাম মেগান বারান্দায় বসে আছে। আমাকে দেখে বলল, হ্যালো, আমি কি আজ মধ্যাহ্নভোজে আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ওকে বসতে বলে ভেতরে গিয়ে পার্টিজকে 3 জনের মতো খাবার তৈরি করতে বলে এলাম। কি সব ঠিক আছে তো? যদি কিছু তৈরি করতে অসুবিধা হয় আমিও হাত লাগাতে পারি। না না না, কোনো দরকার হবে না। তুমি শান্ত হয়ে বসো তো, আইরিশ স্টু বানানো হচ্ছে। আপনি খুব ভালো। একটু থেমে পরক্ষণেই আবার বলল, আপনিও কি সকলের মতো ভাবেন আমি অদ্ভুত রকমের একটা মেয়ে? কেন? তা ভাববো কেন? কারণ আমি যে তাই। তবে আমি বোকা নই। ওরা জানে না আমার ভেতরটাও ওদেরই মতো। আমি ওদের মন থেকে ঘেন্না করি। ঘেন্না করো? কিন্তু কেন ঘেন্না করো? আমার জায়গায় থাকলে আপনিও তাই করতেন। আপনিও ঘেন্না না করে পারতেন না। মেগানের ভেতরের বঞ্চিত বিষণ্ণতা ধীরে ধীরে আমার কাছে প্রকাশিত হয়ে আমার আগ্রহ জাগিয়ে তুলতে লাগলো। বিষণ্ণ দৃষ্টি মেলে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। জানেন, আমাকে না কেউ চায় না। আমি তা খুব ভালো করেই বুঝতে পারি। মা আমাকে মোটেই পছন্দ করেন না। কেন তাও আমি জানি। আমাকে দেখে মার মনে পড়ে যায় বাবার কথা। আমি শুনেছি বাবা মার প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করতেন। মুখে তিনি ওসব বলতে পারেন না, কিন্তু আমাকে এভাবে ভুগতে হয় জানেন। আমি বুঝতে পারি মা কেবল চান তার বাচ্চাদের আর সৎ বাবাকে নিয়েই থাকতে। তুমি কোথাও গিয়ে নিজের মতো থাকলেই তো পারো মেগান। তাহলে তো আমাকে রোজগারের জন্য কোনো কাজ করতে হবে। আমি কি সেটা পারবো? কেন, শর্ট হ্যান্ড টাইপ এমনি কিছু শিখে নিতে পারো। ধুর, ওসব আমার ভালো লাগে না। কিন্তু কিন্তু কি? দুটি জলে ভরা চোখ তুলে আমার দিকে তাকালো মেগান। ধীরে ধীরে বলল, আমি কেন সরে যাব? ওরা কেন আমাকে চাইবে না? আমি ওদের সঙ্গেই থাকবো আর ওদের দুঃখ দিয়ে যাব। একটু পরেই জোয়ানা ফিরল। গায়ে স্কার্ফ খুলে আমার পাশে বসতে বসতে বলল, উফ বাবা, গরমে একেবারেই সিদ্ধ হয়ে গেছি। আজ বেশ কয়েক মাইল হাঁটলাম। কি ব্যাপার? মেগানের মুখ অমন থমথমে কেন? আমি মেগানকে বললাম, তুমি ভেতরে যাও, ওপরের বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নাও,
মেগান অতি বাধ্য বালিকার মতো উঠে ভেতরে চলে গেল। আচ্ছা, মেগান আজ আমাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আসছে। তাই নাকি? খুব ভালো কথা। তাহলে আমিও ভিতরে যাই, হাত মুখ ধুয়ে আসি। আমি একা বারান্দায় বসে বেচারি মেগানের কথাই ভাবতে লাগলাম। ভাইকা ড্রিন কালথ্রপ আর মিসেস কালথ্রপের কথা এতক্ষণ কিছুই বলা হয়নি, অথচ তারা উভয়ই বিশিষ্ট ব্যক্তি। ডেন কালথ্রপ মানুষ হিসেবে চমৎকার, সারাক্ষণ বইয়ের মধ্যেই প্রায় ডুবে থাকেন। গির্জার প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান। অন্যদিকে মিসেস কালথ্রপও দৃঢ় চরিত্রের এক অসাধারণ মহিলা। তিনি সাধারণত অন্যের ব্যাপারে নাক গলান না, কিন্তু সব ব্যাপার জেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। গ্রামের সকলেই তাকে কেমন যেন ভয় পায়। মেগান যেদিন আমাদের এখানে মধ্যাহ্নভোজে আসে, তার পরদিন মিসেস কালথ্রপের সঙ্গে হাই স্ট্রিটে আমার দেখা হয়। ও, মিসেস বার্টেন, আপনাকে একটা ব্যাপার জিজ্ঞাসা করবার ছিল। বেনামি চিঠির কি এক গল্প চালু করেছেন শুনলাম। আমি বাধা দিয়ে বললাম, আমি চালু করিনি কিছু, আগে থেকেই ব্যাপারটা ছিল। আগে থেকেই ছিল বলছেন, কিন্তু এখানে এসব করার মতো কেউ আছে বলে তো আমি অন্তত জানি না। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন তিনি। তারপর আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে কি দেখতে দেখতে বললেন, ধুর, হাস্যকর সব চিঠি, একেবারেই অবাস্তব। আমি ইতস্তত করে বললাম, আপনি কি মানে এরকম কিছু চিঠি পেয়েছেন নাকি? হ্যাঁ, 3টে চিঠি পেয়েছি। হাস্যকর সব কথা লেখা ছিল, ক্যালের আর স্কুলের শিক্ষিকাকে নিয়ে। কিন্তু আমি ভালো রকম করে জানি ক্যালের ওরকম কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ওরা যা লিখেছে, এসব যে গ্রামে কিছু হচ্ছে না তা তো নয়। তার মানে আপনি বলছেন ওরা সত্য কথাগুলি জানে? হ্যাঁ, এখানে যে ব্যভিচার বা লজ্জাজনক কিছু ঘটনা ঘটে না তা তো আর হলপ করে বলা যায় না। অনেক ব্যাপারই গোপনে ঘটে চলেছে। আপনার চিঠিতে কি লিখেছিল? লেখা ছিল আমি আর জোয়ানা ভাই বোন নই। কিন্তু ও তো আপনার বোন। হ্যাঁ, জোয়ানা আমার বোন। তবে অন্য কিছু থাকা অসম্ভব নয়। ঠিক এই সময় চোখ পড়ল এমি গ্রিফিথ ইন্টারন্যাশনাল স্টোরসে ঢুকছেন। মিসেস কালথ্রপও তাকে দেখলেন, অনুকম্পাসূচক মন্তব্য করলেন বেচারি। পরক্ষণে আমার দিকে ফিরে বললেন, কিন্তু এসব ব্যাপার মোটেই ভালো নয় জানেন, একেবারে অন্ধ ঘৃণা। জেনে রাখবেন, এ হলো দারুণ ঘৃণার ব্যাপার। মিসেস কালথ্রপ সেদিন যে ইঙ্গিত দেবার চেষ্টা করেছিলেন, তার প্রমাণ পেতে একদিনও দেরি হলো না আমাদের। বেদনাদায়ক ঘটনার কথা পার্টিজি প্রথমে আমাদের জানালো। সকালে চায়ের ট্রে টেবিলে রাখতে রাখতে ও বলল, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে বেচারি মিসেস সিমিংটন মারা গেছেন। মারা গেছেন? কি বলছো? জোয়ানা শঙ্কিত কণ্ঠে জানতে চাইল। হ্যাঁ, মারা গেছেন, তবে আত্মহত্যা করেছেন। কথাটা সত্যি মিস। ওহ! জোয়ানা স্তম্ভিত হয়ে গেল। মিসেস সিমিংটন আত্মহত্যা করেছেন? এ তো ভাবাই যায় না। সেই বিচ্ছিরি চিঠি, পার্টিজ বলল। কিন্তু যতই জঘন্য হোক এসব, এর জন্য একজন মানুষ কেন আত্মহত্যা করবে? সত্যি কিছু না থাকলে এমন হয় না মিস। বেশ কিছুদিন আগে ওয়েন গ্রিফিথের বলা কথাটা আমার মনে পড়ে যাচ্ছিল। তিনি বলেছিলেন শীঘ্রই এসব নিয়ে খারাপ কিছু ঘটতে পারে। দেখছি তাই সত্যি হলো। আচ্ছা, মেগান মেয়েটার এখন কি হবে? ওর জন্য বড় চিন্তা হচ্ছে। একমাত্র অবলম্বন ছিল ওর মা। জোয়ানা বলল, অন্য বাচ্চাদের তাদের গভর্নেন্স সামনে রাখতে পারবে, কিন্তু মেগানের পক্ষে মানিয়ে চলা এখন
খুবই কষ্টকর হবে। প্রাতরাশের পরে আমরা দুই ভাই বোন মিলে মিস্টার সিমিংটনের বাড়ি গেলাম। সেখানে ডাক্তার গ্রিফিথের সঙ্গেও দেখা হলো। মিস্টার সিমিংটন একেবারে ভেঙে পড়েছেন দেখলাম। মিস হল্যান্ড যথাসাধ্য চেষ্টা করে বাচ্চাগুলোকে সামলাচ্ছেন। জানা গেল গতকাল বিকেলের ডাকের চিঠিটা এসেছিল। অভিযোগ ছিল তাদের দ্বিতীয় ছেলেটি নাকি সিমিংটনের নয়। এই চিঠি পেয়েই একেবারে ভেঙে পড়েন মিসেস সিমিংটন। তিনি একটা কাগজে লিখে রেখে গেছেন, এভাবে আর চালাতে পারছি না। এসব বিষ মাখানো চিঠি এবারে ঠিক লক্ষ্যভেদ করেছে, বলল জোয়ানা। গ্রিফিথ বললেন, উনি অবশ্য কিছুদিন ধরেই ভুগছিলেন, আমি চিকিৎসা করছিলাম। এটা অসম্ভব নয়, এমন একটা চিঠি পাবার পর মানসিক আঘাতটা সামলাতে পারেননি, নিজেকে শেষ করে দেবার পথই বেছে নেন। হয়তো ভেবেছিলেন স্বামী তার কথা বিশ্বাস নাও করতে পারেন। যে কোনো মহিলার পক্ষেই এ ধরনের অভিযোগ খুবই লজ্জার। ডাক্তার গ্রিফিথ বিদায় নিলে আমি আর জোয়ানা মিস্টার সিমিংটনের সঙ্গে কথা বললাম। তিনি জুবুথুবু হয়ে একটা চেয়ারে বসেছিলেন। এলসি হল্যান্ড প্রায় জোর করে এক কাপ চা তার হাতে ধরিয়ে দিল। সকাল থেকে কিছু মুখে দেননি, এভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন, এই চাটুকু খেয়ে নিন। আপনি খুবই দয়ালু মিস হল্যান্ড, আপনি যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ, বললেন মিস্টার সিমিংটন। ওসব কথা এখন থাক, আমি আমার কর্তব্য করছি মাত্র। বাচ্চাদের জন্য ভাববেন না, আমি ওদের দেখে রাখছি। চাকর বাকরদের ব্যাপারটাও দেখছি, আপনি কিছু চিন্তা করবেন না, শুধু নিজেকে একটু শক্ত করে তুলুন প্লিজ। এলসি হল্যান্ডকে দেখে বেশ ভালো লাগলো, খুবই বাস্তবমুখী এবং দয়ালু। মেগানকে পাওয়া গেল ওপরের বসার ঘরে। চোখ মুখ দেখে বোঝা গেল খুব কেঁদেছে। ওকে বললাম, আমরা তোমাকে নিতে এসেছি, আমাদের ওখানে কয়েকদিন থেকে চলে আসবে। মেগান খুবই খুশি হলো। ও তার কয়েকটা পোশাক আর টুকিটাকি জিনিস একটা সুটকেসে গুছিয়ে নিল। জোয়ানা মিস্টার সিমিংটন ও মিস হল্যান্ডকে কথাটা জানিয়েছিল। তারাও কেউ আপত্তি করলেন না মেগানকে আমাদের বাড়ি নিতে চাইছি বলে। এরপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে মেগানকে নিয়ে আমরা গাড়িতে উঠলাম। করোনারের তদন্তের অনুষ্ঠান হলো 3 দিন পর। মিসেস সিমিংটনের মৃত্যুর সময় সম্পর্কে জানানো হলো বিকেল 3টে থেকে 4টের মধ্যে। ঘটনার দিন তিনি বাড়িতে একাকী ছিলেন। মিস্টার সিমিংটন অফিসেই ছিলেন। পরিচারিকা তার সাপ্তাহিক ছুটির দিন ছিল বলে বাইরে গিয়েছিল। এলসি হল্যান্ড বাচ্চাদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন, আর মেগান যেমন করে থাকে সাইকেল নিয়ে বাইরে গিয়েছিল। চিঠিটা এসেছিল সেদিন বিকেলের ডাকে। মিসেস সিমিংটনই নিশ্চিত চিঠিটা বাক্স থেকে বের করেছিলেন। সেটা পড়ার পরই তার মানসিক অবস্থা ভেঙে পড়েছিল, তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। ঘাস আর বোলতার চাকের জন্য বাগানে সাইনাইড রাখা ছিল, তাই তিনি জলে মিশিয়ে পান করে ফেলেন। তার আগে তিনি একটা কাগজে তার অন্তিম বক্তব্য লিখে রেখে যান, এভাবে আর চলতে পারছি না। করোনার ভদ্রলোক খুবই ভদ্র এবং বিবেচক ব্যক্তি ছিলেন। তিনি জানালেন, যারা এই ধরনের জঘন্য বেনামি চিঠি লিখে থাকে তাদের নৈতিক চেতনা বলে কিছু থাকে না। তাদের সব কথায় কদর্য মিথ্যায় পূর্ণ। নৈতিক বিচারে এরা হত্যার অপরাধে অপরাধী। সকলেরই তাদের নিন্দে করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ অবিলম্বেই অপরাধীকে গ্রেপ্তার করার ও যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। আইন অনুসারে এইসব সামাজিক অপরাধীদের চরম শাস্তি দরকার। জুরিরাও করোনারের বক্তব্য সমর্থন করে তাদের রায় জানালেন। সাময়িকভাবে মানসিক বিভ্রান্তির পরিণতিতেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পরদিন সকালে এমি গ্রিফিথ এলেন আমাদের বাড়িতে। আমি একাই ছিলাম, জোয়ানা আর মেগান বাইরে গিয়েছিল। সুপ্রভাত মিস্টার বাটন,
এমি গ্রিফিথ বললেন। শুনলাম মেগান হান্টার আপনাদের এখানে আছে? হ্যাঁ, তাকে আমরা কাছে নিয়ে এসেছি। খুবই ভালো কাজ করেছেন। আমি বলতে এসেছিলাম, ও ইচ্ছে করলে আমাদের কাছেও এসে থাকতে পারে। ওকে আমি কাজকর্মের মধ্যেই আটকে রাখতে পারবো। আপনার অনেক দয়া। ও আমাদের সঙ্গে বেশ ভালোই আছে। কথায় কথায় মিস গ্রিফিথ বললেন, মিসেস সিমিংটন সম্পর্কে ভালো ধারণা আমার কোনো কালেই ছিল না, আর আসল সত্যটা নিয়ে আমার একবারও সন্দেহ হয়নি। আসল সত্য মানে? আমি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলাম, তদন্তের সময় যেসব কথা জানা গেল, অর্থাৎ মিস্টার সিমিংটন যা বললেন। কিন্তু তিনি তো বরাবরই বলেছেন বেনামি চিঠির কোনো কথাই সত্য নয়। তা অবশ্য বলেছিলেন, স্থির হয়ে সব ভদ্রলোককে ওরকম বলতে হয়। মিস্টার সিমিংটনকে আমি অনেক দিন ধরেই চিনি। অহংকারী আর খুবই চাপা মানুষ। তার পক্ষে ঈর্ষাপরায়ণ হওয়া অসম্ভব নয়। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে মিসেস সিমিংটন কেন চিঠির বিষয়ে স্বামীকে জানাতে ভয় পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন ঈর্ষাপরায়ণ মানুষ হওয়ায় মিস্টার সিমিংটন তার কোনো কথাই মেনে নেবেন না। মিস গ্রিফিথ মনে হলো আমার কথা শুনে চটে গেলেন। তিনি বললেন, তাহলে কি আপনি মনে করেন একটা মিথ্যা অভিযোগের জন্য তিনি সাইনাইড গিলে মরে গেলেন? করোনারও তো তাই বললেন। চরম মানসিক আঘাতের ফলে। বাজে কথা রাখুন তো। কোনো নির্দোষ মহিলা এরকম মিথ্যা ভরা বেনামি চিঠি পেলে গ্রাহ্যের মধ্যেই আনত না। আমি হলে তো হেসেই উড়িয়ে দিতাম। এবারে আমি হেসে বললাম, বুঝতে পেরেছি, আপনিও তাহলে একখানা বেনামি চিঠি পেয়েছিলেন। 1 মিনিট চুপ করে রইলেন এমি গ্রিফিথ। পরে ইতস্তত করে বললেন, হ্যাঁ পেয়েছি। কোনো উন্মাদেরই কাণ্ড হবে। 2-4 লাইন পড়ার পরেই বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিই। আপনার পুলিশকে ব্যাপারটা জানানো উচিত ছিল। আমাদের কথাবার্তা খুবই একঘেয়ে হয়ে পড়েছিল, তাই ইচ্ছে করেই মেগানের প্রসঙ্গ তুললাম। ভালো কথা। মেগানের নিজের খরচপত্র মেটানোর ব্যবস্থা কি আছে আপনার কোনো ধারণা আছে? বাইরের কারো সাহায্য ওর না হলেও চলবে। যতদূর জানি ওর ঠাকুমা মিস্টার হান্টারের মা মেগানকে কিছু মাসোহারা দিয়ে গেছেন। তাছাড়া মিস্টার সিমিংটনও নিশ্চয়ই হাত খরচা বাবদ কিছু ব্যবস্থা করে থাকেন। তবে যেরকম বেয়ারা, ওর জীবনটা কাজে লাগাতে পারবে না বলেই সন্দেহ হয়। আরো 2-4 কথা বলে মিস এমি গ্রিফিথ বিদায় নিলেন। মহিলার এই পল্লবগ্রাহী স্বভাব আর মেগান সম্পর্কে হতাশার মনোভাব আমার খুবই খারাপ লাগলো। সেই দিনই একটু বেলায় মিস্টার সিমিংটনের সঙ্গে দেখা হলো। আমি নিজেই উপযাচক হয়ে মেগানের কথাটা পারলাম। ও আমার কাছে কদিন থাকুক, নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। জোয়ানা একজন সঙ্গী পেয়ে খুব খুশি হয়েছে। মেগান না? ও হ্যাঁ, আপনারা সত্যি খুব ভালো। মনে হলো মেগানের কথা যেন তিনি ভুলেই গিয়েছিলেন। আমি বলতে মনে পড়ল, ভদ্রলোকের প্রতি মনটা আমার বিরূপ হয়ে পড়ল। স্ত্রীর প্রথম সন্তানকে তিনি যে ভালো চোখে দেখেন না, তা বুঝতে কিছুমাত্র অসুবিধা হলো না আমার। বললাম, ওর সম্পর্কে কি করবেন বলে ভাবছেন? মানে মেগানকে নিয়ে? ও তো বাড়িতেই থাকবে। এ বাড়ি তো ওরও। বিকেলে এলেন মিস এমিলি বার্টন। আমি তখন বাগানে ছিলাম। সেখানেই আমার সঙ্গে কথা বললেন। 2-1 কথার পরেই বললেন, বেচারা মেয়েটা, মেগানের কথা বলছি, খুবই অস্বস্তিকর ব্যাপারের সঙ্গে জড়িয়ে গেল। ব্যাপারটা সম্পর্কে আপনার কি ধারণা? আমি আগ্রহী হয়ে জানতে চাইলাম। ব্যাপারটা সত্যি বলে মনে করেন? কখনোই না, একদম বাজে। মিসেস সিমিংটন এরকম একটা কাজ, না, অসম্ভব।
তবে এটা কি ঈশ্বরের একটা বিচারই বলতে পারেন? ঈশ্বরের বিচার? আমি অবাক হলাম। হ্যাঁ, ওই যে সব নোংরা চিঠি, তার ফলে মানসিক যন্ত্রণা, এই সব কিছুরই পেছনে একটা উদ্দেশ্য কাজ করছে নিশ্চয়ই। কোনো হীন উদ্দেশ্য, তাতে সন্দেহ নেই, বললাম আমি। আপনি আমার কথা ঠিক ধরতে পারেননি মিস্টার বার্টন। চিঠিগুলো যে লিখছে সেই নীচমনা লোকের কথা আমি বলছি না। আমি বলছি এরকম ঘটনা হয়তো ঈশ্বরের অভিপ্রেত, আমাদের দোষ ত্রুটির কথা মনে করিয়ে দেবার জন্য। মানুষ নোংরা কাজ নিজের ইচ্ছেতেই করে মিস বার্টন, কিন্তু আশ্চর্য হলো তার এই কাজের দায়ভার ঈশ্বরের উপর চাপিয়ে দিতেই মানুষ অভ্যস্ত। এভাবে আমরা নিজেরাই শাস্তির ব্যবস্থা করে রাখি, বুঝতে পারি না এসবের মধ্যে ঈশ্বরকে টেনে আনার কোনো প্রয়োজন হয় না। সে কথা আমিও স্বীকার করি মিস্টার বার্টন। তারপর গলার স্বর খানিকটা খাটো করে এনে বললেন, সবাই বলছে এসব কাজ করেছে মিসেস ক্লিড, তবে আমি এসব বিশ্বাস করি না। আগে এখানে এসব কিছু ছিল না, জানেন। সুন্দর সুখী একটা গ্রামীণ সমাজ ছিল। এখন এসব দেখে খুবই খারাপ লাগছে। আপনি এ ধরনের কিছু পাননি? ও না, রক্ষে করুন। চোখ মুখ লাল হয়ে উঠল তার। আমি দ্রুত ক্ষমা চাইলাম। এরপর বাইরে থেকে তিনি বিদায় নিলেন। তাকে বেশ চিন্তিতই মনে হলো আমার। বাড়ির ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমের চুল্লির পাশে দাঁড়িয়ে আছে জোয়ানা। চোখে পড়ল তার হাতে একখানা খোলা চিঠি। জেরি, এসেছিস? ঘুরে দাঁড়িয়ে বলল জোয়ানা। এই এই চিঠিটা বাক্সে পেলাম, কেউ হাতে করে ফেলে দিয়ে গিয়েছে। কি আছে ওতে? তিক্ত স্বরে বললাম আমি। সেই একই নোংরা কথা। কথা শেষ করে চিঠিখানা আগুনে ছুঁড়ে দিল ও। আমি চকিতে ঝাঁকুনি দিয়ে নুয়ে পড়ে সেটা টেনে নিয়ে এলাম, আগুন ধরে উঠবার আগেই। বোকার মতো কাজ করছিস কেন? এটা আমাদের দরকার হবে, পুলিশকে দিতে হবে। স্থানীয় থানার সুপারিনটেন্ডেন্ট ন্যাশ পরদিন সকালে আমার সঙ্গে দেখা করতে এলেন। খুবই যোগ্য অফিসার, সামরিক অফিসারের মতো দীর্ঘ বলিষ্ঠ চেহারা, চিন্তাশীল চোখ। প্রথম দৃষ্টিতেই তাকে আমার ভালো লাগলো। প্রাথমিক সৌজন্যমূলক কথাবার্তার পর তিনি বললেন, এই বেনামি চিঠির ব্যাপারেই এসেছিলাম। শুনেছি এরকম একটা চিঠি আপনিও পেয়েছেন। হ্যাঁ, এখানে আসার কিছুদিন পরে। কি লেখা ছিল ওতে? আমি সংক্ষেপে সেই চিঠির বিষয়বস্তুর কথা খুলে বললাম। ধৈর্য ধরে সব কথা শুনলেন ন্যাস। চিঠিটা কি আপনি? দুঃখিত মিস্টার ন্যাস, চিঠিটা সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলি। আসলে এত গুরুত্বপূর্ণ মনে হয়নি তখন। ভেবেছি কোনো ঈর্ষাপরায়ণ লোক আমাদের এখানে আসা মেনে নিতে না পেরে চিঠিটা লিখেছে। ওরকম চিঠি আমাদের হাতে পৌঁছানো দরকার মিস্টার, বললেন ন্যাস। তবে আমার বোন গতকালই একটা চিঠি পেয়েছে। ও পুড়িয়ে ফেলতে চেয়েছিল, আমি দিইনি। ধন্যবাদ মিস্টার বার্টন, খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছেন। আমি ড্রয়ার খুলে চিঠিটা বার করে ন্যাসের হাতে দিলাম। চিঠিটা পড়লেন ন্যাস, মাথা ঝাঁকালেন। তার কপালে বিরক্তির ছাপ পড়ল। চিঠিটা ভাঁজ করে পকেটে চালান করলেন। আপনার কি মনে হচ্ছে এটা কি আগের চিঠির মতোই? মানে খামের সঙ্গে আসল চিঠির তফাৎ? হ্যাঁ, এরকমই তো মনে হচ্ছে আমার। খামের ওপরে নাম টাইপ করা আর ছাপা অক্ষর কেটে আটা দিয়ে কাগজে সেঁটে চিঠিটা লেখা হয়েছে একই রকমে। আমরা কয়েকজনকে নিয়ে একটা আলোচনা করতে চাই। কোনো অসুবিধা না হলে আপনাকে আমার সঙ্গে থানায় আসতে অনুরোধ করব। এতে আমাদের হয়রানি কিছুটা কমবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো।
আমার অসুবিধার কিছু নেই। এরপর পুলিশের গাড়িতেই আমরা থানায় রওনা হলাম। আমি বললাম, এই বেনামি চিঠির রহস্যের গোড়ায় পৌঁছতে পারবেন বলে আপনি মনে করছেন? নিশ্চয়ই পারব, বললেন ন্যাস। কিছু সময় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, এই যা। আসলে যেটা দরকার সেটা হলো আমাদের কাজের ক্ষেত্রের গণ্ডিকে ছোট করে আনা। তার মানে কিছু বাদ দেবার কথা ভাবছেন? হ্যাঁ, একদমই। তারপর পদ্ধতি মাফিক এগোনো, যেমন ডাকবাক্সের উপর নজর রাখা, হাতের ছাপের পরীক্ষা, টাইপরাইটারে খোঁজ রাখা, এইসব। থানায় পৌঁছে দেখলাম মিস্টার সিমিংটন আর ডাক্তার গ্রিফিথ আগেই উপস্থিত হয়েছেন। সেখানে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো সাধারণ পোশাক পরা ইন্সপেক্টর গ্রেভসকে। শুনলাম ইনি লন্ডন থেকে এসেছেন আমাদের এ ব্যাপারে সাহায্য করতে। বেনামি চিঠির ব্যাপারে ইনি একজন বিশেষজ্ঞ। ব্ল্যাক হাউন্ডের মতো গলার স্বর গ্রেভসের। তিনি বললেন, এইসব চিঠির ভাষা, বক্তব্য প্রায় একই ভাষা মেনে চলতে দেখা যায়। ন্যাশ বললেন, বছর 2 আগে এই ধরনের একটা কেস আমাদের হাতে এসেছিল। ইন্সপেক্টর গ্রেভস তখন আমাদের সাহায্য করেছিলেন। কিছু বেনামি চিঠি গ্রেভসের সামনে টেবিলে বিছিয়ে রাখা ছিল। তিনি সেগুলো পরীক্ষা করছিলেন বলে মনে হলো। ন্যাশ বলতে লাগলেন, চিঠিগুলো হাতে পাওয়ার ব্যাপারটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত এসব পুড়িয়ে ফেলা হয়। অনেকে আবার স্বীকার করতেই চায় না যে কোনো চিঠি তারা পেয়েছে। আসলে পুলিশের ব্যাপারে জড়িয়ে পড়ার একটা ভয় তো থাকেই। এখনকার লোক দেখছি খুবই পিছিয়ে আছে। তবু কাজ শুরু করার মতো কিছু চিঠি আমাদের হাতে এসেছে, গ্রেভস বললেন। আমার চিঠিখানা পকেট থেকে বার করে ন্যাশ গ্রেভসকে দিলেন। তিনি সেটা দেখে অন্য চিঠিগুলোর পাশে রেখে দিলেন। খুবই চমৎকার, তারিফ করার মতো করে তিনি বললেন, ভদ্র মহোদয়েরা, এই সুযোগে আপনাদের অনুরোধ করছি, এ ধরনের চিঠি পেলে সঙ্গে সঙ্গে আমার নজরে আনবেন। কেউ পেয়েছে যদি শোনেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে তাদের পরামর্শ দেবেন। আমি যে চিঠিগুলি হাতে পেয়েছি তার মধ্যে একখানা রয়েছে মিস্টার সিমিংটন 2 মাস আগে পেয়েছিলেন, একখানা পান ডাক্তার গ্রিফিথ, একখানা মিস গিঞ্জ, একখানা পেয়েছেন মাংসওয়ালা স্ত্রী মিসেস মাজ, একটা পান মিসেস সিমিংটন। শেষ চিঠি যেটা এইমাত্র হাতে এলো সেটা পেয়েছেন বার্টন। ওফ, আর একটা রয়েছে, ব্যাংকের ম্যানেজার পেয়েছিলেন। গ্রেভস চিঠিগুলো নাড়াচাড়া করতে করতে বলতে লাগলেন, বিভিন্ন ধরনের চিঠি হলেও একটার সঙ্গে অন্যটার তফাৎ করা বেশ কষ্টকর। আগেও আমি এ ধরনের বহু চিঠি দেখেছি, কিন্তু এসবের মধ্যে কোনো নতুনত্বর সন্ধান পাচ্ছি না। সবই কেমন একই ধারায় চলছে। এইসব চিঠির লেখক সম্বন্ধে কোনো ধারণা করতে পেরেছেন আপনারা? সিমিংটন বললেন। গ্রেভ সামান্য কেশে গলা পরিষ্কার করে নিলেন। পরে বলতে লাগলেন, কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। যেমন ধরুন, এসব চিঠি লেখা হয়েছে কোনো ছাপানো বইয়ের অক্ষর কেটে আঠা দিয়ে কাগজে সেঁটে। বেশ পুরনো আমলের বই থেকেই অক্ষরগুলো নেওয়া হয়েছে। 1830 সালের ছাপা বই হলেও আশ্চর্য হব না। হাতের লেখা আড়াল করার উদ্দেশ্যেই যে এটা করা হয়েছে সহজেই বোঝা যায়। তবে আজকালকার যুগে বিশেষজ্ঞদের পরীক্ষায় সবই ধরা পড়ে। খামের ওপরেও বিশেষ কোনো লোকের হাতের ছাপ পাওয়া যায়নি। যেসব ছাপ পাওয়া গেছে তা হলো প্রাপক আর ডাকঘরের কর্মী বা বাড়ির অন্য 2-1 বোঝা যায় লেখক সতর্কতামূলক ব্যবস্থা নিতে ভুল করেননি, দস্তানা ব্যবহার করেছিলেন। খামের উপর ঠিকানা লেখা হয়েছে উইন্ডসর 7 টাইপরাইটার মেশিনে। সেই মেশিনের টি আর এ ছোট অক্ষর দুটো ক্ষয়ে যাওয়া। বেশিরভাগ চিঠি হাতে করে চিঠির বাক্সে ফেলা হয়েছে, কিছু স্থানীয় ডাকেও ফেলা হয়েছে। আমার বিশ্বাস এসব চিঠির লেখক একজন স্ত্রীলোক এবং মধ্যবয়স্কা।
সম্ভবত অবিবাহিতা। লিমন্সটের মতো জায়গায় টাইপরাইটার মেশিনটা খুঁজে বের করা খুব কঠিন হবে না বলেই আমার মনে হয়, বললাম আমি। গ্রেভস দুঃখিতভাবে মাথা নেড়ে সুপারিনটেন্ডেন্ট ন্যাশের দিকে তাকালেন। টাইপরাইটারের ব্যাপারটা খুব সহজ, বললেন ন্যাশ। এটা মিস্টার সিমিংটনের অফিসের একটা পুরনো মেশিন। তিনি এটা উইমেন্স ইনস্টিটিউটে দান করেছিলেন, যে কেউই সেটা ব্যবহার করতে পারে। গ্রেভস বললেন, খামের উপরে নাম ঠিকানা থেকে এটা আন্দাজ করা যাচ্ছে এক আঙুলে টাইপ করা হয়েছে। তাহলে কি অনভিজ্ঞ কেউ টাইপ করেছে, বললাম আমি। তা হয়তো নয়, গ্রেভস বললেন, বরং আমি বলবো এমন কেউ টাইপ করেছে যে জানাতে চায় না টাইপ করতে জানে সে। এ লাইনের অন্ধিসন্ধি তার জানা আছে। আরেকটা কথা, চিঠিগুলো লিখেছেন একজন শিক্ষিতা স্ত্রীলোক, নিশ্চিতভাবেই কোনো গ্রাম্য স্ত্রীলোক নয়। এখানে যারা আছে তারা নেহাতি অশিক্ষিত, বানান করার বিদ্যাটাও অনেকের নেই। কথাটা একটু অন্যরকম শোনালো আমার কানে। আমি তাই নানা কথা কল্পনা করতে লাগলাম। সিমিংটন বললেন, তাহলে তো অনুসন্ধানের গণ্ডি অনেকটাই খাটো হয়ে গেল। যেরকম স্ত্রীলোকের কথা বলছেন, ডজনখানেক মানুষই এরকম পাওয়া যাবে। কথাটা ঠিকই বলেছেন, বললেন গ্রেভস। কথাটা আমি বিশ্বাস করতে পারছি না, সিমিংটন বললেন। আমার স্ত্রী যে ধরনের চিঠি পেয়েছিলেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, যা তার কাছে অত্যন্ত মানসিক আঘাতের কারণ হয়ে উঠেছিল। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার। এইসব চিঠিতে দেখা যাচ্ছে কেবল অন্ধ অভিযোগ, অন্তরঙ্গ কিছু জানার প্রতিফলন আর ব্ল্যাকমেলের চেষ্টা। যা পাওয়া যাচ্ছে তা হলো অবদমিত কাম বা ঈর্ষার প্রকাশ। এ থেকেই এসব চিঠির লেখক সম্পর্কে আমরা কিছুটা আঁচ করে নিতে পারি। সিমিংটন অনেকটা উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন, বললেন, আমার স্ত্রীকে খুন করা হয়েছে, তাকে প্রায় ছোড়া মারা হয়েছে। চিঠি লিখে যে শয়তানি জঘন্য কাজ করেছে, আপনারা তাকে ধরতে পারবেন আমি তাই আশা করছি। সে হয়তো ব্যাপারটা উপভোগই করছে। উফ! কথা শেষ করে ঘর ছেড়ে চলে গেলেন সিমিংটন। সে কি ভাবতে পারে গ্রিফিথ? সিমিংটনের বলে যাওয়া শেষ কথাটি আমি জানতে চাইলাম ডাক্তারের কাছে, কেননা মনস্তত্ত্ব ব্যাপারটা ওরই আওতায় পড়ে। অনুতপ্ত হওয়া অসম্ভব নয়, নিজের ক্ষমতা দেখে আনন্দও হতে পারে। বিকৃত মনের উন্মাদনা কিছুটা শান্ত হতে পারে, বললেন গ্রিফিথ। কিন্তু আমার মনে হয় মিসেস সিমিংটনের মৃত্যু তাকে ভীতই করে থাকবে। সে আবার চেষ্টা করবে বলে মনে হয় না। মানুষ জলের জন্য বরাবর কুয়োর কাছে যায়, বললেন ন্যাশ। আমার কাছে সেটা অত্যন্ত কাজের হবে। মনে রাখবেন, সে আবার চেষ্টা করবে। তাই যদি হয় তাকে পাগলই বলবো, বললাম আমি। এ কাজ সে না করে পারবে না। এক ধরনের পাপ বোধ তাকে দিয়ে এই কাজ করাবেই। আমাদের আলোচনার শেষে একটা অনুরোধ করছি আপনাদের, দয়া করে চোখ কান খোলা রাখবেন। বেনামি কোনো চিঠি কেউ পেলে তা পুলিশকে জানাবার কথা বুঝিয়ে বলবেন। এরপর গ্রিফিথের সঙ্গে আমি বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় চলতে চলতে বললাম, নিরিবিলি শান্ত সুন্দর জায়গা ভেবে স্বাস্থ্য উদ্ধার করতে এলাম এখানে। এখন দেখছি ভুলই করেছিলাম চিনতে। এমন বিষাক্ত জায়গা। আপনার কি মনে হয় গ্রিফিথ, ওরা কি কিছু বুঝতে বা জানতে পেরেছে? পুলিশের কাজের যা পদ্ধতি তাতে কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মনে হয় ওরা সরলভাবে সব বলছে, আসলে ওরা কোনো কথাই জানায় না। এখানে কেউ মানসিক পাগলগ্রস্ত থাকলে আপনারই তো তা জানা উচিত, আমি বললাম। মুখে কোনো কথা বললেন না গ্রিফিথ, কেবল হতাশভাবে মাথা ঝাঁকালেন। আমরা হাই স্ট্রিট ধরে হাঁটছিলাম। বললাম,
জোয়ানাকে নিয়ে এখান থেকে সরে পড়তে পারলেই হয়তো ভালো হতো, কিন্তু আমি যাব না। শেষ দেখে যেতে চাই। সামনেই আমার বাড়ির এজেন্টের অফিস। দ্বিতীয় দফার টাকাটা জমা দেবার জন্য একবার যাওয়া দরকার। গ্রিফিথকে কথাটা জানিয়ে অফিসের পাল্লা ঠেলে ভেতরে ঢুকলাম। একজন স্ত্রীলোক টাইপ করছিলেন। তিনি উঠে আমার দিকে এগিয়ে এলেন। মহিলার মাথায় কোঁকড়ানো চুলের দিকে তাকিয়ে মনে হলো আগে কোথায় যেন দেখেছি। একটু চিন্তা করতে মনে পড়ে গেল আচমকা, মিস্টার সেমিংটনের মহিলা কেরানি ছিলেন মিসেস গ্রিঞ্জ। কথাটা তাকে বললামও। আপনাকে মনে হয় গলব্রেথ আর সেমিংটনের অফিসে দেখেছিলাম। হ্যাঁ, আগে ওখানে ছিলাম, বললেন মহিলা। টাকা কিছু কম হলেও এখানে চলে আসাই ভালো মনে হলো। টাকায় তো আর সব নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। মিস্টার সিমিংটনার আমাকে জড়িয়ে লেখা বৃষ্টি একটা চিঠি আমি পাই। কি জঘন্য ভাষায় লেখা! আমি অবশ্য সেটা পুলিশের হাতে দিয়েছি। নিরুপায় হয়ে কাজটা আমাকে করতে হয়েছে। আপনি ঠিক কাজই করেছেন। জানি লোকে এটা নিয়ে আলোচনা করবে, কিন্তু এটা সত্যি বলেই জানবেন মিস্টার বার্টন, সিমিংটন আর আমার মধ্যে সত্যি খারাপ কিছু ছিল না। অপ্রীতিকর হলেও কথাটা আমাকে এভাবে বলতে হচ্ছে। অবাক হয়ে ভাবি মানুষের মন কত কদর্যতায় ভরা। মিসেস গিনিচের কথার সুরে অস্বস্তির ভাব থাকলেও আমার কেমন যেন মনে হলো তিনি ব্যাপারটা বেশ উপভোগী করছেন। তার এই অস্বস্তির ভাবটা উদ্দেশ্য প্রণোদিত বলেই যেন আমার মনে হলো। শেষ হলো আগাথা ক্রিস্টির লেখা উপন্যাস দ্য মুভিং ফিঙ্গার এর প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য আপনি থাকুন গল্পের ক্যারাভ্যানের সঙ্গে।